সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার প্রস্তাব। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। এছাড়াও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা সংস্কার নিয়ে আজ আলোচনাটা করতে চাই, কারণ আপনি জানেন যে 4টি কমিশন, বিশেষ করে দুর্নীতি দুদক সংক্রান্ত যে কমিশন, সেটি নির্বাচন কমিশন যেটি সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কারের, সেটি এবং পুলিশ কমিশন এবং সর্বোপরি সংবিধান সংস্কার কমিশন, যেটাই মোট 4টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সেখানে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। একটি বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপির মোটা দাগে যেসব জায়গায় আপত্তি ছিল, আপনারা শুরু থেকেই যেগুলো গণমাধ্যমে আসছিল সেগুলো নিয়ে অনেকবার বলছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন আগে হোক সেটিও আপনারা চাননি, প্রকাশ্যেই বলেছেন। কিন্তু সেই সুপারিশগুলো কিন্তু কমিশনের সুপারিশের মধ্যে আছে। এর মধ্যে প্রার্থী হওয়ার বয়স 21 করা হয়েছে এবং যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেখানে হচ্ছে 10% তরুণ নেতৃত্ব থাকতে হবে, যেখানে দ্বিকক্ষ পার্লামেন্টের কথা বলা হয়েছে এবং রাষ্ট্রপতির নির্বাচন, সেখানে ইলেকটোরাল কলেজ ভোটের সিস্টেমে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করা হয়েছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী, এরকম বেশ কিছু সুপারিশমালা সামনে এসেছে। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো এই সব বিষয়গুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটি এখনই প্রস্তুত আছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে আমার জীবনের অনেক অংশে এই লোটন ভাইয়ের সাথে আমরা পথ চলেছি। আজকে ওনাকে মুখোমুখি না, তবে উনি যদি মুখোমুখি হন, ওনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংস্কার প্রস্তাব, এটা তো আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং এই জন্য আমাদের অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিবেশ। আজকে যে 4টা সংস্কারের প্রস্তাবনার যে রিপোর্টটা আজকে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে, ওগুলো আমি দেখেছি। তাদের এটা কিন্তু প্রস্তাব। তারপরে এই প্রস্তাবের তারা প্রস্তাব দিবে, এই প্রস্তাবগুলো নিয়ে সমস্ত বিরোধী দলের মত পথের বিভিন্ন মানুষগুলোকে নিয়েই কিন্তু আমরা আলোচনাটা বসবেন। এবং আগামীকালে আমরা জানি বৃহস্পতিবার যে প্রক্লেমেশন একটা গত 31 তারিখ নাগরিক যে ছাত্ররা দিয়েছিল, পরবর্তী কেন্দ্রে শিফটেড হয়েই কিন্তু 15 দিনের আলটিমেটাম দেওয়ার পরে এটা আজকে ডেটটা শেষ হলো। এবং আমি মনে করি আগামীকাল সব দলকে নিয়ে আলোচনা হবে, যে আলোচনা হবে বিষয়ে। ওইখানে এই প্রস্তাবনাগুলো আজকে দিয়েছে, প্রস্তাবনাগুলো আগামীকাল আমরা এটা বিশদ আকারে আমরা এটা দেখব। সর্বোপরি আমাদের দল এবং বিভিন্ন দলের যারা ডিসাইডিং ফ্যাক্টরস, ওই মানুষগুলোকে নিয়ে এগুলো আলোচনা, এটা কিন্তু প্রস্তাবনা, নট ডিসাইডেড। এইটা তারা প্রস্তাবনা দিয়েছে। তারা মনে করেছে, ধরেন আগে ছিল সাম্য, মানবিক মূল্যবোধ, এখন আরেকটা শুনেছি আপনি বলেছেন বহুত্ববাদের একটা যে একটা প্রভিশন নতুনভাবে নিয়ে আসছে, ইসলামী মূল্যবোধ এখন নেই। তারপর 21 বছর থেকেই একজন পার্লামেন্টে হবে। এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই, যেখানে একটা বিপ্লবের সাধনের পরে যেখানে 2জন 26 বছর বয়সী তরুণ প্রজন্মের তারা ফুল মিনিস্টার হয়েছে, তাদের প্রস্তাবনা এবং তাদের প্রত্যাশার জায়গা কিন্তু এটাই। কিন্তু আমি আবারও বারবার স্মরণ করছি, আমি 5ই আগস্টের আমাদের কিন্তু একটা সবাই মিলে একটা আমরা আনন্দ করেছিলাম হাসিনার পতনের মধ্যে দিয়ে। ওই আনন্দটাকে আমরা যেন ম্লান করে না দিই, ওই আনন্দটাকে যে আমরা ভেদাভেদের মধ্যে আমরা নিয়ে যাই, পক্ষ বিপক্ষ এখনই যেন তৈরি না করি। আমরা দিন শেষে আপনি যতই প্রস্তাবনা দেন, যতগুলো সংস্কার কমিশন যতগুলো প্রস্তাবনা দেবে, এই সার্বিক প্রস্তাবনাগুলো নিয়ে কিন্তু আগামীকাল আলোচনা হবে। এবং আগামীকাল আলোচনাটা কিন্তু শেষ না। আমরা মনে করি একটা এখন আমরা ডেডলাইন আমরা পেয়েছি, রোডম্যাপ দেবে এবং এই প্রস্তাবনাগুলোর পরেই কিন্তু একটা সুনির্দিষ্ট একটা আমরা রোডম্যাপের মাধ্যমে কিন্তু আমরা একটা নির্বাচনের ডেট আমরা পাবো। তো আমরা মনে করি যে কোনো প্রস্তাব আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, কিন্তু যেগুলো বাস্তবসম্মত কিনা এটা নিয়ে বিশদ আলোচনা হবে। পক্ষে বিপক্ষে যুক্তি এগুলো নিয়ে কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাবো বিশদ আলোচনা হবে। যে যার পক্ষে যার মতগুলো এভাবেই কিন্তু দিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় আমরা জুলাই
5ই অগাস্টের পূর্বে আমরা যেভাবে যে মানসিকতা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এখনও বিভিন্ন আমাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, আমাদের স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে, আমাদের শেয়ারিং এর টেন্ডেন্সি আমাদের গ্রো করতে হবে। আমি মনে করি সবাইকে কিন্তু ছাড় দিয়ে আবার সবাইকে কিন্তু আমি সব কিছু আমি এবং আমিত্বকে বাদ দিয়ে মনে হয় যে যতগুলি সংস্কার প্রস্তাবই এসেছে আমরা মনে করি সবাই এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনার পরে একটা ভালো কিছু বেরিয়ে আসবে, যেটা এই রাষ্ট্রের জন্য, এই বাংলাদেশের জন্য, আগামী প্রজন্মের জন্য একটা উল্লেখযোগ্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমরা সবাই কিন্তু অনুসরণ করেই কিন্তু এটাকে মানার মধ্যে দিয়ে কিন্তু আমরা মনে করি আগামী দিনের আমাদের একটা সফল রাষ্ট্র বিনির্মাণের যে রূপান্তরের যে আমাদের একটা স্বপ্ন, এটাতে আমরা মনে হয় না বেশি দূরে থাকবো। এখন পর্যন্ত আমি এই ভাবনা নিয়ে আছি। রতন ভাই, আপনি যেটি বলেছেন যে বিশেষ করে ঘোষণাপত্রের কথা আপনি উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি যে প্রস্তাবনা ছিল, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটি আলটিমেটামও তারা দিয়েছিলেন যে 15 তারিখের মধ্যে এটি করতে হবে, 15 জানুয়ারির মধ্যে। সেখানে সেই ঘোষণাটি আসেনি। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনার কথা বলা হচ্ছে, ঘোষণাপত্র মানে প্রোক্লামেশন জারির ক্ষেত্রে তো বিএনপির সাথে একটি তাদের প্রথম থেকেই একটি টানাপোড়েন ছিল, সেখানে আসলে সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে কিনা? আমরা এখনই কোনো কঠিন আমরা এটা নিয়ে কোনো ডিসাইডেড কোনো বা ডিসিশন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। প্রথমে আমি বলি রাষ্ট্রটা সবার, তারা 15 তারিখের একটা ডেডলাইন তারা দিয়েছে। আমরা মনে করি তারপরে কিন্তু তারা আবার প্রস্তাবনা থেকে সরে এসেছে এবং রাষ্ট্র এবং যারা রাষ্ট্রের দায়িত্বে সবাই কিন্তু বলেছে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে, বিশেষ করে হাসিনা বিরোধী আন্দোলনে যারা আমরা সবাইকে সশরীরে ত্যাগের বিনিময়ে সবাইকে আমরা সম্পৃক্ত করতে পেরেছিলাম, সবাইকে নিয়েই কিন্তু এরকম একটা কিন্তু প্রোক্লামেশন আপনাকে দিতে হবে। এককভাবে দিলে সেটা কেউ গ্রহণ করবে না এবং ওইটা দৃষ্টিকটও হবে। প্লাস আমার মনে হয় যে আগামী দিনে এই ধরনের একতরফাভাবে বা আমি সব কিছু দিয়ে যাব, সবাই সেটাকে মানতে হবে, আমার কোনো ভাবার সুযোগ নেই, শুধু মানার মধ্যে দিয়েই আমার মানে জাতীয় ঐক্যটা, এটা মনে হয় সুযোগ খুব কম। এই জন্য কোনো ভেদাভেদ আমি এখানে রাজনৈতিক যে বিশেষ করে তর্ক সেটি হচ্ছে যে প্রোক্লামেশন বা ঘোষণাপত্র যেটি আসবে সেটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন এসেছিল তারপরে যেটা এখন হতে পারে সেটি ডিক্লারেশন হতে পারে, ঘোষণাপত্র না, এ ধরনের একটি কথা বলা হচ্ছে। আমি এই রাষ্ট্রের মানচিত্র 71, এটা তো আমার স্বাধীনতা, বিশ্বের মানচিত্রে আমার 71 আমাকে স্বাধীনতা দিয়েছে। আর স্বাধীন মানচিত্রে একটা ফেসিস্ট চেহারা ছিল, তার বিরুদ্ধে সবাই আমরা সংগ্রাম করেছি। সংগ্রামের সফলতা আর মানচিত্রের সফলতা দুটো তো এক হতে পারে না। আমি যদি স্বৈরশাসকই না হতাম, হাসিনা যদি ফেসিস্টই না হতো, তাহলে তো এই প্রোক্লামেশন বলেন এই জুলাই বিপ্লবের তো প্রশ্ন আসতো না। আমার মানচিত্রকে ঠিক রেখে, আমার 71কে ঠিক রেখে আমি ডিক্লারেশন না যে কোনো সংস্কার কর্তন বর্ধন করে একটা সবার গ্রহণযোগ্য একটা যে কোনো প্রস্তাবনা আসতেই পারে এবং সেটা সংবিধিবদ্ধ লিপিবদ্ধ করার জন্য আমার মনে হয় সবার ঐক্যমতের ব্যাপার আছে। এখানে এককভাবে কারো কোনো অধিকার নেই এবং আমার মনে হয় এককভাবে যেই এটার কৃতিত্বের দাবি করতে যাবে বা এককভাবে করতে যাবে সবাইকে পাশ কাটিয়ে, সেটা বোধহয় ইনশাল্লাহ হবে না। আমার মনে হয় না, দাবি তো অনেক উঠবে, কিন্তু আলটিমেটলি সবাই দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসলে অবশ্যই সবাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে ঐক্যমত্য ছিল, ঐক্যমত্যের ওই আমাদের যে স্পিরিটটা থেকে আমরা মনে হয় কেউ সরে দাঁড়াবো না, আমরা এটাই আশা করতে চাই। কামরুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর শিকদার লটন যেটি নিয়ে আলোচনা করছিলাম, কামরুজ্জামান রতন ভাই যেখানে শেষ করেছে সেখানেই আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ঘোষণাপত্রেও যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় হবে বা আলোচনা হবে, সেখানে মূল বিষয়টি যেটা ঘোষণাপত্রে যতটুকু জানতে পেরেছি যে আসলে কার নেতৃত্বে এই অভ্যুত্থান বা কারা এটার সবচেয়ে বেশি ক্রেডিটটা কার কাছে যাবে, এই জায়গাটি নিয়েই মতদ্বৈততা তৈরি হতে পারে, এরকম একটা আশঙ্কা আছে ঘোষণাপত্রের যে খসড়া ছাত্ররা দিয়েছে। আপনার কি মনে হয় যে এটি আসলে শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার জন্য এরকম, নাকি রাজনৈতিকভাবে কেউ লাভবান হওয়ার জন্য এটি প্রয়োজন? ধন্যবাদ জাহিদ ভাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কামরুজ্জামান রতন, যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দেখে আমরা ছাত্র রাজনীতি করেছি, উৎসাহিত বোধ করেছি। রতন ভাইয়ের সামনে বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ রতন ভাই, আপনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনি বললেন না যে রাজনৈতিক ফয়দা লুটতে পারে, হ্যাঁ, আবার নাও লুটতে পারে, দুই দিকে। এখন দেশ তো আর রাজনীতিবিদদের হাতে নাই। হ্যাঁ, অ্যাবসলিউটলি একটা
যারা সাবেক ছিল কর্মকর্তা তারাই এখন রাজনীতির ব্যক্তিত্বের উপদেষ্টা হয়েছে এবং 3 জন ছাত্র আমাদের স্নেহভাজন ছাত্র যাদের নেতৃত্বে 5ই আগস্টে একটা দেশের একটা স্বৈরা শাসক একটা ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ সে মানে তারা পালিয়ে গেছে এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই বাট দ্যাট নট মিনিং যে 72 সংবিধান বা স্বাধীনতার 71 সার্বভৌমত্বকে বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু করে তো স্বাভাবিক না আমি না এই যে দেখেন 15 বছর বলেন আর 10 বছর বলি আমি 14 থেকে 24টি বলবো আমি যেহেতু জাতীয় পার্টিতে করে আসছি আমি দেখেছি 2008-এর নির্বাচনে কিন্তু বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সবাই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনে 14-র পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিকভাবে তার মতের যে চরিত্র মানসিকতা সেটা পরিবর্তন করছে তাই সেখানে আমি বলবো যে 10 বছরের যে রাজনীতি যে কুক্ষিগত এবং 2009 থেকে নিয়ে 14 পর্যন্ত একটা কুক্ষিগত ছিল কিন্তু সেটা আমাদের কারণে পারে নাই কিন্তু পরবর্তীতে আমরা জাতীয় পার্টিও তাদের সাথে কুলে উঠতে পারি নাই এখন আপনারা বলবেন তো যে রাজনীতিতে অনেক কথা শেষ বলে কোনো কিন্তু কথা নাই এখন সংবিধানের 4টা কমিশন দিয়েছে দুদু দিয়েছে পুলিশ পরিবর্তন যে 22টি সংস্কারের একটা পরিবর্তন চেয়েছে আবার 70 অনুচ্ছেদের একটা পরিবর্তন চেয়েছে তা আবার রাষ্ট্রপতির ব্যাপারে এগুলি তো এটা তো স্বাভাবিক নিয়মই দীর্ঘদিনের এটা সবারই চাহিদা ছিল কিন্তু যে যা লঙ্কা সে হয় রাবণ প্রবলেমটা ওই জায়গাটি যে আজকে আবার ওনারা যেহেতু ওনাদের বয়স ইয়ং তরুণ তার জন্য তারা একটা নতুনভাবে একটা সংবিধান প্রণয়ন করতে চাচ্ছে 21 বছরের পার্লামেন্ট এটা মানিটা কি এটা মানিটা তো এই যে আমরা যখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে গিয়েছিলাম তখন আপনারই বলেছেন এই ছাত্র নেতারই বলেছে যে আমরা জাতীয় পার্টির সময় বিরোধী দলে ছিলাম মন্ত্রীতে ছিলাম উনারা তো এখন সরকারের তিনটা উপদেষ্টা দায়িত্ব আছেন আবার উনাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে তাহলে কি উনারা কি আমাদের মতো না এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি নাই উনারা যদি থাকতে পারতো যে না আমরা বাইরে থাকলাম নতুনভাবে উপদেষ্টার আইসা এই দেশকে সংবিধানের পরিবর্তন করে সেটা তো না উনাদের কিন্তু স্বার্থ সংরক্ষণ করছে এখন ইসলামী মূল্যবোধের কথা নাই ধর্ম নিরপেক্ষতার কথা নাই এগুলির ব্যাপারে আমরা যে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছি আমরা তো এই ব্যাপারে সবসময় বলবো যে রাষ্ট্রধর্ম ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় পার্টি সবচেয়ে বড় হেফাজতের দায়িত্ব নিবে তা আজকে সংবিধানে সংস্কার যেই কথা আসছে সেখানে আমি বলবো যে ব্যাপক এটা তো ওই যে ভাই বললো না রতন ভাই এটা তো ওনারা দিয়েছে এটা তার মানে তো এই না যে একেবারে লিপিবদ্ধ হয়ে গেছে এটা সামনে পার্লামেন্ট নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচনের কথা আসছে এগুলি সব কিছু মিলে আগামী জিনিস যারা সংসদে আসবে তারা এটাকে টোটাল দায়িত্ব নিয়ে তারা সংবিধানে নিয়ে আসবে দেখেন আওয়ামী লীগের পিরিয়ডে 2008-9 খবর আপনার মনে আছে কিনা জানি না 150টা ছিল সংস্কার কিন্তু আওয়ামী লীগ কিন্তু পাওয়ার আইসা অনলি 44টা করেছিল এখন এই ব্যাপারে একটা নির্বাচন দিবে কিনা এটাও আমি জানি না কারণ এই সংস্কারের পর এই কারণেই বলবো বিএনপি কিন্তু বারবার বলছে এই বছরের জুন জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তারা কিন্তু ভ্রুক্ষেপ করছে না ওনারা কিন্তু তারা একটা জায়গায় আছে যে না এবং নির্বাচন কমিশনও কিন্তু কোনো তাদের কথায় বিএনপির কথা কর্ণপাতও করেনি তারা বলছে আমরা আগামী বছর নির্বাচন করার জন্য পরিকল্পনা করছি একটা বিরোধী দল প্রধান বিরোধী দলের একজন এখন যারা আছেন তাই না সেখানে বিএনপি আজকে এই কথা বলার পরে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কর্ণপাত করে নাই আই এম কনফিউজড যে অ্যাকচুয়ালি সামনে কি হবে বিএনপি জাতীয় পার্টি জামায়াতে ইসলাম এবং আওয়ামী লীগকে তো এখনও তারা কেউ বাদ দেয়নি এখন সংবিধানের মাধ্যমে যারা ওই যে অত্যাচার করবে যারা মানে একটা রেভলিউশনের মতন ঘটনা ঘটাবে ওই সকল ব্যক্তিদেরকে নির্বাচনে আনা যাবে না বা তাদেরকে কোনো দলে নেওয়া যাবে না এই যে এগুলি হচ্ছে এগুলি তো মনে হয় যে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে আগামী নির্বাচনে অনেকের অংশগ্রহণ করতে দেওয়া হবে না এটা কিন্তু এগুলি অপরাধ ট্রাইব্যুনালের আইনে যারা সাজাপ্রাপ্ত হবেন তারা কোনো দলের সাধারণ সদস্য বা কমিটি হওয়ার অযোগ্য হবে না হ্যাঁ এই ব্যাপারে আমি দ্বিমত করব না এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতা
কই নেতাগুলিটা একটাও খুঁজে পাই না। এই বাংলাদেশে আছে, চিটাগাংটা ঢাকাইছে, ঢাকারটা সিলেট গেছে, হ্যাঁ, কিন্তু আছে কিন্তু ঘুরে ফিরে 24,000 নেতাকর্মী ভারতে পালিয়েছে, হ্যাঁ, এছাড়া আর পালাই নাই। তাহলে এরা আছে, এরা অনেক অত্যন্ত ভয়ানক অপরাধ করেছে, যে অপরাধের কোনো ক্ষমা পাওয়ার মতন কোনো যোগ্যতাই তাদের নেই। তাদের বিচারের আয়োগ, কিন্তু কোনো দলকে অ্যাবিলিশ করে দিবেন। আপনি জামাত ইসলামকে কি আওয়ামী লীগ অ্যাবিলিশ করতে পেরেছে? শিবির কি পেরেছিল? আওয়ামী লীগ সরকার অ্যাবিলিশ করতে পারে নাই তো। তাই সেক্ষেত্রে বলবো কোনো দলকে অ্যাবিলিশ না করে আমার মতে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, বিচারের সাজা নিয়ে তারা সংসদ নির্বাচন করতে পারবে না। জনগণ তাদেরকে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করে, এটি সত্য। জি, আলমগীর শিকদার লটন, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ব্যবসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম সংস্কার প্রস্তাব নিয়ে। আপনি জানেন যে 4টি কমিশন আজ তাদের প্রস্তাবনা দিয়েছে, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করছিলাম। রাজনৈতিক দলের লেজুড় ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে, বিশেষ করে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, এই সংগঠনগুলো কোনো রাজনৈতিক দলে থাকা যাবে না। কিন্তু বর্তমান যে রাজনীতি, সেখানে আপনার দল বা অন্য যাই দলগুলি, তাদের তো এ ধরনের সংগঠন আছে। আপনি কি মনে করেন এটি ইতিবাচক ধারায় ফেরার একটা ইঙ্গিত? সবাইকে শুভেচ্ছা, আমাদের দুই বড় ভাই আলোচক তাদেরকেও শুভেচ্ছা। নির্বাচন কমিশনের বর্তমান আইনের যে বিধিবিধান আরপিওতে, সেখানেই কিন্তু বলা আছে যে শ্রমিক এবং ছাত্র সংগঠন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হবে না, এটা পরিষ্কার বলা আছে। কিন্তু কোনো দলই সেটা আসলে মানে না। সব দলই মানে মাদার সংগঠন থেকেই ছাত্র সংগঠনগুলোকে বিশেষ করে ডিল করে থাকে। আর শ্রমিক সংগঠন 60, 70 কিংবা 80-র দশক পর্যন্ত আসলে রাজনীতিতে শ্রমিক সংগঠনের যে প্রাধান্য কিংবা আধিপত্য বলেন ছিল, এখন কার্যত এটা খুব বেশি নাই। তারপরেও শ্রমিক সংগঠন ওই রাজনৈতিক মূল দল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো সেই ক্ষেত্রে বিশেষ করে গত আপনার 28-29 বছর, তো আপনার 28-29 না 28 বছর পরে আমি 2019 সালে সুযোগ পেয়েছিলাম নির্বাচনের, কিন্তু 3 দশক ধরে তো কোনো ছাত্র সংসদ নির্বাচন নাই। আর ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি নিয়মিত হতো, তাহলে এই দলগুলোর যে লেজুর ভিত্তিক টাইপের যে ছাত্র রাজনীতি, এখানে একটা বড় পরিবর্তন আসতো। যদিও আইনে আছে, প্রতিপালন করা হয় নাই। সেখানে নির্বাচন কমিশন আবার সংস্কার কমিশন আরও নতুন কিছু অ্যাড করে বলেছে পেশাজীবী সংগঠনও। এটা যদি বাস্তবায়ন করা যায়, এটা খুবই প্রয়োজন এবং এটা দরকার। ধরেন এই সরকারি চাকরিজীবী সাধারণত তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে না, কিন্তু আপনার ধরেন আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন থাকে সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চিকিৎসা ফালাইয়া বঙ্গবন্ধুর জন্মদিন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন, এটা পালন করে।
আবার ধরেন বিএনপিপন্থী আছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ ড্যাব, বিএনপি ক্ষমতায় গেলে তারাও সেটা করবে। জামাতের আছে আবার ন্যাশনাল ডক্টরস ফোরাম, সম্ভবত NDF এরকমই একটা নাম। তা সরকারি চাকরি করেও তারা কিন্তু এই নামে বেনামে এই সংগঠন করছে। এবং কেন? শুধুমাত্র রাজনৈতিক পরিচয় বা পদকে ব্যবহার করে দল ক্ষমতায় থাকলে যেন ভালো ভালো জায়গায় পোস্টিং নেওয়া যায়। এছাড়া কিন্তু প্রকৃত অর্থে এই পেশাজীবী সংগঠনগুলো ইনক্লুডিং শিক্ষক সমিতি, শিক্ষকদের তো শিক্ষক সমিতি আছে, সেখানে রেগুলারলি নির্বাচন হয়, সেখানে নীল দল, সাদা দল, আবার আপনার কমলা, বেগুনি, শিক্ষকদের মধ্যে তো এই রং থাকা উচিত না। এই রঙের কারণে কিন্তু তারা তাদের সম্মানটা হারায়। যখন একজন শিক্ষার্থী দেখে যে সে একটা রাজনৈতিক দলের স্পষ্ট একটা মতাদর্শের দিকে তার মানে অবস্থানটা, তখন অন্য মতাদর্শের লোকেরা তো তাকে আপন ভাবতে পারে না। তো এটা যদি করা যায়, এটা যুগান্তকারী হবে। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এটা একটা যুগান্তকারী সরকার। এই সরকার অন্যান্য সময় যে 3 মাসের কেয়ারটেকার হয় সেরকম না। এই সরকারের প্রতি মানুষের যে একটা জনপ্রত্যাশা ছিল যে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশের যেন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের মতো ভবিষ্যতে কোনো দৈত্য দানবীয় ব্যবস্থা গড়ে না ওঠে, তার জন্য আমাদের বেশ কিছু সংস্কার, 4টি কমিশন আজকে সংস্কার দিয়েছে। সবচেয়ে ধরেন এই সংবিধান এবং নির্বাচন কমিশন যেই সংস্কার প্রস্তাবনা দিয়েছে, জাতীয় সংসদের মেয়াদ 5 বছর থেকে কমে 4 বছরে আনা, অত্যন্ত চমৎকার কিন্তু প্রস্তাব। কারণ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ক্ষমতার সাথে দুর্নীতি একটা ওতপ্রোতভাবে জড়িত, আর এখান থেকেই হচ্ছে ক্ষমতাকে কুকিগত করার একটা প্রবণতা তৈরি হয়। সেক্ষেত্রে এটাকে যদি 1 বছর কমিয়ে আনা, যেটা খুব ভালো। কারণ একটা দল ইলেকশনে যদি জিতে, সে 5 বছর পরে হলেও জিতবে, 4 বছর পরে হলেও জিতবে। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 4 বছর পর পর ইলেকশন হয়। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, এবং সেখানে আনুপাতিক হারে ইলেকশন, নিম্নকক্ষে না হলে উচ্চকক্ষের কথা বলা হয়েছে। এগুলো আমরাও দীর্ঘদিন ধরে বলে আসছি, যদি হয় ভালো। এবং সবচেয়ে আরও কিছু চমকপ্রদ এবং যুগোপযোগী সংস্কার, যেমন একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, এটাও কিন্তু ভালো আইডিয়া। কারণ যখন আপনি একটা দলের প্রধান হিসেবে, তখন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা দলীয় গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গেলে দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করতে হয়। সেক্ষেত্রে এটাও ওনারা প্রস্তাব করেছেন, এটাও খুব ভালো। আরেকটি জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি 70 অনুচ্ছেদ, যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সেখানে শুধুমাত্র অর্থ বিল ব্যতীত সব কিছুতেই সংসদ সদস্যদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এটা পরিষ্কার করেছে। যেমন ধরেন সামনে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটে, এটা এক প্রকারের সরাসরি ভোটই, ইলেকটোরাল কলেজ ভোটের কথা যে বলা আপনার হয়েছে। যদি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এবং নির্বাচিত অন্যান্য যে স্থানীয় সরকারের যারা আছে তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এখন ওই 70 নম্বর অনুচ্ছেদ না করলে, তাহলে তো দল যদি তার দলের বিরুদ্ধে ক্যান্ডিডেট ভোট দেয়, তাহলে তো তার বিদ্যমান আপনার অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ চলে যাওয়ার মতো উপক্রম হবে। সেক্ষেত্রে এইটা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল, হ্যাঁ অর্থ বিলটা ব্যতীত অন্য জায়গায় তাদের ফ্রিডমটা দেওয়া উচিত। যেই কারণে এটা না হওয়ার কারণে কিন্তু সংসদকে আমাদের হা না ভোটের সংসদ বলা হয়েছে। এবং সংসদের উচ্চকক্ষে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম গ্রাজুয়েশনের কথা বলা হয়েছে, কিন্তু আমার মতে নিম্নকক্ষেও একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। নিম্নকক্ষে দিছে কিনা আমি পুরোপুরি দেখতে পারিনি, কিন্তু উচ্চকক্ষে দেখলাম যে দিয়েছে গ্রাজুয়েশন লেভেলের। এখানে অনাস্থা ভোটেও থাকা উচিত ছিল কিনা অর্থ বিলের সঙ্গে? অনাস্থা ভোটেও যদি একই এই বাধ্যবাধকতা না থাকে, তাহলে সংসদ সদস্যরা, আপনি জানেন যে তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশে যে অবস্থায় এমপিরা, সংসদ সদস্যরা এক দল থেকে আর এক দলে চলে যাওয়া, এবং যে কোনো বিষয়ে অনাস্থার যদি সুযোগ তৈরি হয়, সেখানে তারা তো দলের বিরুদ্ধে চলে যেতে পারে। এখানে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, তাহলে এটি ডিফিকাল্ট। তাহলে আপনার উচ্চকক্ষেও আপনাকে হাঁটতে হবে, নিম্নকক্ষেও হাঁটতে হবে। আর উচ্চকক্ষের যে কাঠামো, তারা বলছে যে 50% প্রাপ্ত ভোটের অনুপাতে, রেশিওতে আপনি প্রতিনিধি দেবেন, আর 50% দেবে আপনার সিলেকশনের মধ্যে বলা আছে সমাজের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, এনজিও কর্মী, উন্নয়ন কর্মী, নারী। তার মানে 50% কিন্তু ওই গতানুগতিক রাজনীতির বাইরের লোক। সুতরাং তাদের সাথে এই কনভেনশনাল পলিটিশিয়ানদের এক জায়গায় পৌঁছাতে ডিফিকাল্ট হবে। আবার নিম্নকক্ষ থেকে আবার উচ্চকক্ষে, যেখানে উচ্চকক্ষে হচ্ছে সব দলের প্রতিনিধি থাকবে, নিম্নকক্ষে তো কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠ থাকতে পারে, সেখানে এইটা খুব সহজ কাজ হবে না যে আপনার ওই অভিশংসন করানোটা, কিংবা পাকিস্তানে যেভাবে ইমরান খানকে আপনার পার্লামেন্ট ক্ষমতাচ্যুত করেছে, ওই প্রক্রিয়াটা ডিফিকাল্ট হবে। নিম্নকক্ষে যেমন সংসদ সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে, 400 করা হচ্ছে।
সেটি একটি বিষয়। আমি একটি সংবিধান সংস্কারে যেতে চাই, যেখানে মূল নীতি যে 4টি ছিল সেখান থেকে 3টিকে বাদ দিয়ে নতুন আরও 4টি অর্থাৎ 5টি নীতি নেওয়া হয়েছে। আক্ষরিক অর্থে কি খুব বেশি পরিবর্তন মনে হয় যে আগের 4টির সাথেই এই যে নতুন যেগুলো দেওয়া হয়েছে? আমি একটু যদি পড়ে শোনাই আপনাকে। নতুন দেওয়া হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। আগে ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। না, এটা এই যে প্রথম দিছেন এইটাই তো মুক্তিযুদ্ধের সময় প্রকৃত আপনার ঘোষণাপত্র ছিল। আপনার এই প্রবাসী সরকারের যে প্রোক্লামেশন, সেখান থেকে এটাই ছিল যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এটাই ছিল মুক্তিযুদ্ধের বেসিক স্পিরিট। পরে সংবিধানে তারা সমাজতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতা এটা পরবর্তীতে দিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের ওইটাই ছিল মূল কথা। সেটা তারা 72-এর সংবিধান নিয়ে যেহেতু বিশেষ করে বর্তমান প্রজন্ম একেবারেই যৌক্তিক একটা আপত্তি তুলছে, সেখানে আমি মনে করি যে 72-এর সংবিধানকে কাউন্টার করার জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শকে এখন ইনকর্পোরেট করা সময়ের দাবি। সেটা এটার মাধ্যমে আসলে শুধুমাত্র শাব্দিক পরিবর্তন হলো না, একমাত্র সাম্য এবং মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার 3টিই তো সমাজতন্ত্রতেই কভার করে। ঠিক আছে, তারপরেও আপনার এর পাশাপাশি তো আরও কিছু আপনার সংস্কারের কথাও বলা হয়েছে। বিশেষ করে ধরেন এই যে আমরা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে কিন্তু এই প্রজাতন্ত্রের এই শব্দটারও পরিবর্তন করতে চাচ্ছে। এটা খুব বিগ চেঞ্জ না হলেও এগুলোর এই গণ অভ্যুত্থানের স্পিডের সাথে এটার একটা মিনিং আছে, যে এই রকমের একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র একটা বৃহৎ আকারে সংস্কার হয়েছিল। সেখানে কনস্টিটিউশনের মূল ভ্যালু সেটা মানে নতুন করে সংযোজন বিয়োজন হয়েছে। সেটা আমি মনে করি যে সময়ের দাবির সাথে যায়। বিশেষ করে সংবিধান সংবিধান সংস্কারের আরও বেশ কিছু প্রস্তাবনা আছে। আমি আরেকটু আপনার সাথে যোগ করি, সেটা যে আপনি তরুণ এবং বাংলাদেশের তরুণদের আইডল হিসেবে ডাকসু ভিপি নির্বাচিত হয়েছেন, তারপরে একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সেটিও বাংলাদেশে সাড়া ফেলেছে। তরুণ নেতৃত্বকে নিয়ে আসার জন্য 10% সুপারিশ করা হয়েছে এবং প্রার্থী হওয়ার বয়স 21 করার সুপারিশ করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা যৌক্তিক। অনেক দেশই আছে আপনার 21-এ তো অনেকের পড়াশোনাই শেষ হয় না। না, এখনকার বর্তমান যে শিক্ষা কারিকুলাম 21-এ কিন্তু অনেকের হয়ে যায় এবং বাইরের অনেক দেশে আছে। এখন ওটা রেখেছে একটা ন্যূনতম। সবাই তার মানে 21 বছর বয়সী সংসদ সদস্য এমনটা তো না। এখন ধরেন আমরা বিশেষ করে এই রকমের এখন 25 আসে, 25 আমরা অল্প কয়েকজনকে হয়তো দেখবো, বা এই ধরনের তো না। এই সময় আবার এই সময়ে যে তরুণদের দেশের প্রতি আত্মত্যাগ, তাদের যে সংগ্রাম, সে সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের একটা অংশগ্রহণ এটা সময়ের দাবি ছিল। সেটাকে হয়তো প্রাধান্য দিয়ে আমরাও বলেছি 21 করা হয়েছে। ভোটারের কথা আমরা বলেছিলাম যে যেই তরুণরা তাদের জীবন বাজি রেখে জীবনকে তুচ্ছ করে তারা এই মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো, আগামী রাষ্ট্র পরিচালনা তাদের পার্টিসিপেশন থাকা দরকার। যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের আপনার সরকার গঠনে একটা ভূমিকা থাকা দরকার। সেই জায়গা থেকে ভোটারও আমরা 17 দাবি জানিয়েছিলাম। 17 ফাইনাল হচ্ছে কিনা আমরা জানি না। এই আলটিমেটলি যে প্রতিবেদনগুলো দিয়েছে এটা সুন্দর যৌক্তিক সময়োপযোগী প্রস্তাবনা দিয়েছে, এটা কিন্তু ফাইনাল না। এটা আবার এই এখন সরকার প্রধান বা সরকার উপদেষ্টারা একটা প্রতিনিধি, তারা আবার বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে যতটুকু করা যায় ততটুকু তারা সংস্কার করবেন। কিন্তু আমি মনে করি সংস্কারটা প্রয়োজন এবং এটা হতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন, যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার প্রস্তাব, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে একটা সুপারিশ মালা এসেছে। বিএনপি স্পষ্টতভাবেই বলেছে যে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন আগে নয়। সেটাই তো হওয়া উচিত, কারণ আগে হলে অসুবিধাটা কি? আগে হলে অনেক অসুবিধা। প্রথম যে অসুবিধাটা হবে যে আমাদের 300 আসনের আমরা প্রার্থী দিব, বা আমরা যে সর্বদলীয় সরকারের যে একটা প্রস্তাবনা দিয়েছি সবাইকে নিয়ে, ওইখানে কিন্তু আসনগুলো যখন আমরা ওইভাবে, আমাদের জাতীয়তাবাদী দল 15 বছর যাবত আমরা ইলেকশন বাইরে, আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের প্রতিটা সিটের মধ্যেই কিন্তু আসনের মধ্যে 4 জন 5 জন ইভেন দো 10 জন আমাদের ক্যান্ডিডেট। তো এমনি তো আমরা সাংগঠনিক কাঠামোকে আমাদেরকে ধরে রাখতে, সুশৃঙ্খল একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে দলকে রাখতে, আমরা তো এমনি তো নেতৃত্বের প্রতিযোগিতা বিভিন্নভাবে তো আমাদের তো এটা বিস্তার লাভ করেছে। তো সেইখানে জাতীয় নির্বাচনটা আমরা এই কারণে আমি চাচ্ছি, সেইখানে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই, দলকে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ রাখতে গিয়ে আমাকে প্রথম যখন আমি
সংসদ নির্বাচনটা আমার হবে, সেইখানেই আমার দলকে সংগঠিত এবং একটা করে আমার চেইন অফ কমান্ড যে আমার বজায় রাখতে হলে আমাদের মতো বড় একটা সংগঠনের প্রথমেই আমি যদি এইভাবে যদি আমাদের এখন স্থানীয় নির্বাচনের দিকে যদি আমরা যদি চলে যাই, আমাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। আমি এই কথাটা স্পষ্ট করে আমি প্রথম যে কজেসটা সেইটা আমি আপনাদেরকে বললাম। এইটা সরকার কিন্তু নির্দলীয় করতে বলা হয়েছে, সেখানে কোনো দল নির্দলীয় থাকবে না, এটা প্রস্তাব দিয়েছে নির্দলীয়, বাট আলটিমেটলি এটা হবে না। একটা দলকে আপনি যদি শৃঙ্খলিত করতে চান, দলকে চেইন অফ কমান্ডের মধ্যে রাখতে গেলে এর কোনো বিকল্প নেই, এবং এই জন্য আমরা এটাকে জোর এমফাসিস দেব যে আমাদের জাতীয় নির্বাচন অবশ্যই আপনারা আগে দিয়ে দেন। লটন ভাই তো বললেন আমাদের দল কিন্তু জুন জুলাই বলেনি, অগাস্ট বলেছে, তারপরে জামাত বলেছে ডিসেম্বর পর্যন্ত। এখানে কিন্তু অত 3 মাসের ফারাক। হাসিনা যদি আরও 4 বছর এই ফেসিস থাকতো, সবাই তো আমাদের গলার কাটা নিয়েই তো আমাদেরকে ওই অভিশপ্ত জীবন নিয়েই তো আমাদের বাঁচতে হতো। আমি এটা কথার কথা আমি বলছি, সেই ক্ষেত্রে 3 মাস 4 মাস এটা কোনো ব্যাপার না। নূর ভাই একটা কথা বলল, আমার তো সংগ্রামী নেতা, আমি সবসময় তাকে ওইভাবে শ্রদ্ধা করি। 3 দশক যাবৎ আপনার নির্বাচন নাই, ছাত্র সংসদ ডাকসু বা কোথাও কোনো নির্বাচন নাই। তা আমাদের ছোট ভাইরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগকে আমরা তো অবশ্যই এটা তো আমরা আমাদের মানে সমস্ত কর্মকাণ্ডই তারা মানে এগিয়ে আসুক, এটা আমরা চাই। কিন্তু দেখেন যারা একটা কোটার মানে কি বৈষম্য ছিল, তারা 2 জন বাংলাদেশে রাজনীতি নূর ভাইরা করেছেন, সাকিরাও কিন্তু করেছেন, তারা কিন্তু এখনও পার্লামেন্টের সদস্য হইতে পারে নাই। আপনার যথার্থ কথা, এই কথাটা আমি বলতেছিলাম। 21 বছর বয়সে একটা স্কলার একটা ছাত্র হইতে হলে মিনিমাম 25-26 হ্যাঁ 27-এর মধ্যে থাকতে, সে একটা পিএইচডি যখন করবো ওই সমমানে যখন যাবে, আপনি একদিকে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আপনি মানে সংস্কারের জন্য আপনি পিড়াপিড়ি করবেন, আবার 21 বছর তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দিবেন। সত্য কথা বলতে কি, একটা লটন ভাই নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে, একটা পার্লামেন্টের যে এরিয়া ওইটাকে মানুষের জন্য জনহিতকর কাজগুলো করতে করতে সে তার জীবনে এমনিতে পিছিয়ে যায়। আর 21 বছরের একটা ছেলে পার্লামেন্টে চলে যাবে, সে তো অর্ধশিক্ষিত হয়ে তো ওইরকম তো সে লিটারেটও হবে না রে ভাই। আমাকে এটা হ্যাঁ প্রস্তাবনা আসছে, কিন্তু তাদেরকে যদি 21 বছর বয়সে যদি আপনি সবাইকে দিয়ে দেন, তখন এই পড়াশোনার মধ্যে কিন্তু একটা শিথিলতা চলে আসবে এবং সবাই বলবে যে বাবা আমার দরকার নেই, রাজনীতি করি, পড়াশোনা একটু বাদ দেই, তাহলে কিন্তু জাতি কিন্তু মেধাভিত্তিক রাষ্ট্র কিন্তু আর হবে না। তো এই ক্ষেত্রে ওনারা প্রস্তাবনা দিয়েছে, ওনাদের দাবিকে কিন্তু আমি কিন্তু অগ্রাহ্য করি না, ওনাদের মূল্যায়নটা ওনাদের রক্তের দামে কিনা যে আমার আজকে 5ই অগস্টের পরে আমি সমস্ত কিছু দিতে চাই, কিন্তু এইটা হাসি তামাশার জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আমি মনে করি ওনারা প্রস্তাব দিয়েছে, আমরা ছোট ভাইদেরকে রাজনীতিতে আসুক, আমি তো আমার সমস্ত মানে শক্তি দিয়ে কিন্তু আমরা চাবো আগামী রাষ্ট্র বিনির্মাণে এই সমস্ত মেধাভিত্তিক রাষ্ট্র গঠিত হোক, এবং এইখানে ছাত্র সব দলের ভিত্তিতে যারা শিক্ষাগত যোগ্যতা, আপনি একদিকে বলেছেন উচ্চকক্ষ বিশিষ্ট, ওইখানে আপনার গ্র্যাজুয়েশন হইতে হবে, নিম্নকক্ষ বিশিষ্ট। আমাদের বাংলাদেশে অনেকেই আছেন 21 বছর বয়সে ইন্টার পাস করতে পারেন। আপনি দেখেন, আপনি বিএ পাস করতে হলে তাকে কিভাবে আপনি দিবেন? নূর ভাই এটা একটু বিবেচনা করবেন, কালকে যখন যাবেন আপনারা কিন্তু এই দাবিটাকে এইসব না ঘোষণাপত্র নামে মাত্র, ওইখানে কিন্তু সমস্ত ব্যাপারগুলো ইতিমধ্যে আজকে যে 4টা সংস্কার দিল, আপনি কি মনে করেন না কালকে এই সংস্কার মানে কথার মধ্যে আলোচনার মধ্যে ওই সংস্কার প্রস্তাবগুলো উঠবে না? অবশ্যই উঠবে, কিন্তু শুধু ওইখানে চা খাওয়াবে সাথে বিস্কিট খাবে কিন্তু তা কিন্তু না, পানিও খাওয়াবে। সুতরাং ওইটা একটা উপলক্ষ মাত্র, ওইটা একটা ইস্যু। ওই ইস্যুর মধ্যে দেখবেন সমস্ত আলোচনাগুলো বেরিয়ে আসবে। কালকে যখন আলোচনার পরে নূর ভাই আসবে, তখন নূর ভাই কিন্তু কালকে টকশোতে এসে বলবে কি এই আলোচনা হয়েছে, এই হয় নাই। সুতরাং আলোচনার প্রস্তাব আসতেই পারে, বিভিন্ন জনের নানা মনের নানা মত। রতন ভাই, ভালো কিছু প্রস্তাবনাও আছে, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আগে যে নির্দেশিত কমিটি হতো সেটার বাদ দিয়ে গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা এবং দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও এরকম 3 জনের নাম প্রস্তাবনায় নিয়ে আসা, সে প্রক্রিয়া যেটি চালু করা, সত্যিকারে আসলে গণতান্ত্রিক যে প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই তো আসতে হবে, সেই প্রস্তাবনা আমি কিন্তু পূর্বেও বলি একটা কথা, যে বস্তা পচা রাজনীতি বাংলাদেশ আর হবে না, হওয়া উচিত না। কারণ আবার 5 বছর পর, আবার 10 বছর পর এই সাধারণ ছাত্ররা আবার রাজপথে রক্ত দিয়ে তারা আবার একটা ভালো ভবিষ্যৎ দেখার জন্য আবার আরেকটা সংগ্রামকে সফল করবে, এটা আর দরকার নেই। আমার মনে হয় যত বড় একটা আঘাত আমরা পেয়েছি এবং যত বড় একটা প্রাপ্তি, এই দুটার সমন্বয়ে
সবাইকে আমি বললাম তো সবাইকে মূল্যায়ন করতে হবে, সবাইকে মূল্যায়নের মধ্যে দিয়ে সবাইকে আমি একা, ওই একা এবং একাত্মবাদ, আমি এবং আমিত্ববাদকে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা ব্যক্তিকেন্দ্রিক যে চিন্তাভাবনা, এর থেকে আমাদের সরে আসতে হবে। তাহলে দেখবেন সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। কামরুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর শিকদার লোটন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে রাজনৈতিক দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, সেটি তো বাংলাদেশে নাই, একদমই অনুপস্থিত। আপনার দল বা অন্য যে দলই বলি না কেন, সেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এই চর্চাটা আসলে কথাটা কতটা জরুরি এবং কতটা প্রয়োজন বাংলাদেশের জন্য? ধন্যবাদ। আসলে হাসি লাগে যে আসলে চর্চা নাই। এখন যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বা যে গোলাম মোহাম্মদ কাদের, এরা যখন দাঁড়াবে তখন অটোমেটিকলি আমরা কারোর পক্ষে আমরা হ্যাঁ পারিবারিক কেন্দ্রিক, কিন্তু এখন তারিখ যে আসতেছে। আবার আমাদের দেশের মানুষগুলো সাউথ ইস্ট এশিয়ায় এই একটা প্রবণতা দেখা গিয়েছে যে পারিবারিক রাজনীতি। প্রথমত এবি পার্টিটাই, তারপর নূর ভাইয়ের পার্টিটা মতো এখন পর্যন্ত ওই মানে নতুন দেখে, তারপর আবার নূর ভাই ছেলে কিনা আবার ভবিষ্যতে আবার নূর ভাই হয়, ওইটার একটা হিসাব আছে। না, আমাদের কিন্তু গঠনতন্ত্রে আমাদের বলা আছে যে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত, এবং আমাদের এই যে আছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমাদের দলের কিন্তু একটা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, একটা উচ্চকক্ষ আছে। সো আমরা অলরেডি প্র্যাকটিস করে আসছি, এবং আমাদের শুধু দল না, অঙ্গ সংগঠনেরও ছাত্র, যুব, শ্রমিকের সভাপতি, সেক্রেটারি সব মূল নেতৃত্ব কাউন্সিলে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। আমরা শুরু করে দিয়েছি। নূর ভাই, ভোটের মাধ্যমেই তো হইব, ওটা হাসি খুশি খেলেই ভোটটা দিব। হ্যাঁ, মানে আমাদের যে ক্যারেক্টারটা। তবে আমি ওই যে রতন ভাই বললো না যে আমরা আর যে ভবিষ্যতে যেন আর মানে সংবিধান কাটা ছেড়ে না হয়, এই সংবিধান তো গেলে 72 সংবিধান তো 17 বার বোধ কাটা ছেড়ে হয়েছে, তাই না? তা আবার রতন ভাই আরেকটা কথা বললো যে আর যেন কেউ শহীদ না হয়। আমরা স্বাধীনতার পর 90-এর আন্দোলন বা 5ই আগস্টের আন্দোলন, এগুলি কি স্বাধীনতার পরকে ভাবতে পেরেছিল যে এই দেশে এরকম ঘটনা ঘটবে? ঘটছে তো। হ্যাঁ, এখন আবার ভবিষ্যতে ঘটবে কি না, এই সংবিধান যদি বাস্তবায়ন করে বা 72 সংবিধানই সাথে রেখে, তখন কি হবে? এই দেশে আবার একটা পরিবর্তন আসে মানুষের, তাই ক্যারেক্টারগুলো অন্যরকম। তো আমি ওই যে আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কিন্তু প্রায় আমার বলতো যে 70 অনুচ্ছেদ কিন্তু আমাদেরকে বাক স্বাধীনতা থেকে মানে বিরত রেখেছে, যেন আমরা কথা বলতে পারি না। 70 অনুচ্ছেদ এরকম একটা অবস্থা যে দলের বাইরে কথা বলি দল তাকে বাদ দিয়ে দেয়। এখন এটা একটা পরিবর্তন হয়েছে, শুধু অর্থনৈতিক ব্যাপারে বোধহয় ভোট দিতে পারে, বাকিগুলির ব্যাপারে তার স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি মনে করি যে পার্টিগত ব্যাপারেও এখন ব্যাপক পরিবর্তন দরকার। ইয়াং নেতারা, এই যে 21 বছর ছেলেও নেতৃত্ব দিবে, দেখ না, ভালো তো, আলহামদুলিল্লাহ, দিতে পারলে তো আমরাও খুশি। এরা তো যখন মাঝে মধ্যে বলে যে আমরা 16 বছর নির্বাচন আন্দোলন করেছি, তখন আমি হিসাব করে দেখি যদি উনার বয়স যদি 26 হয়, তাহলে 16 বছর আন্দোলন করলে উনার বয়স হইল 10। হ্যাঁ, কিন্তু সেটা না, একটা অবস্থা কিন্তু একটা পরিবর্তন হয়েছে। তারা যে আন্দোলন করেছে, নূর ভাইরা যে মাঠে ছিল, নূর ভাইরা ছিল, ওই যে আমি সবসময় বলি, নূর ভাইয়ের ওয়াইফ যখন কান্না করছিল, এটাকে আমি আমার পার্টি অফিসিকে বলছিলাম যে এটা কিন্তু মেনে নেওয়া যায় না, এটা নিয়ে মেনে নেওয়া যায় না। একজন ওয়াইফের বক্তব্য শুনলে কেমন লাগে। নূর ভাইয়ের মতো লোকটা যখন আঘাত করছিল, এই যে রতন ভাই আছে, এরা ছাত্র রাজনীতি করে কতবার জেলে গিয়েছে যে এটা কল্পনা করা যায় না। এগুলি ব্যাপক একটা পরিবর্তন হয়ে এই তৃতীয় বিশ্বের দেশের মতন একটা এই পারিবারিক কাঠামো, তারপর বলেন এই যে নেতা নির্বাচিত বেলায় অ্যাবসলিউটলি ডেমোক্রেসি যদি থাকে, তাহলে সঠিক অর্থে আগামী দিনে ভালো নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে ডক্টর ইউনূস মাঠে নেমেছে। যে কি বললো, চার্টার বললো না, নতুন বাংলাদেশ চার্টার। এর আগে বলেছিল রিসেট। হ্যাঁ, এই যে বললো চার্টার, এটা আমি ওনাকে অভিনন্দন যে করুক, এটা আমরা তাকে স্বাগতম জানাই। নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়ে গিয়ে যাক, আমরা সেটাকে স্বাগতম জানাই। জাতীয় পার্টিকে সাথে নিয়ে যেন যায়, এটি আশা রাখি। আলমগীর শিকদার লোটন, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নুরুল হক নূর, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আলোচনার শেষ যেটি, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার একটি বিধান রাখার সুপারিশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মতোই সেটি কাজ করবে, কিন্তু নাম হবে অন্তর্বর্তী সরকার। এটি কি এই বর্তমান সরকারের আদলেই আর একটি যেটি ইন্টারিম পিরিয়ড থাকবে সেটিকেই বলা হচ্ছে কিনা? এটা হচ্ছে 4টা কমিশন দিয়েছে, পুরো ডিটেলস প্রতিবেদন আমি দেখি নাই। একটা হচ্ছে এই যেহেতু কেয়ারটেকারের বাইরেও আপনার কেয়ারটেকার তো ধরেন এই সংবিধানে যেটা ছিল সেটা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে, আবার সেটা কামব্যাক করানো হয়েছে। আর সেটার বাইরে কিন্তু এখন এটা তো আর কেয়ারটেকার না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো এটাকে লিগালাইজ করার জন্য তো আদালতের একটা মতামত রাষ্ট্রপতি নিয়েছেন, তো এইটার জন্য বলল। এছাড়া পরবর্তীতে তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের তার প্রাসঙ্গিকতা থাকার কথা না, সেটা একটু দেখলে আমি আর ডিটেলস বলতে পারছি। সুপারিশটা এরকমই যে নির্বাচন করার জন্য সংবিধান সংস্কার কমিশন যে অন্তর্বর্তী সরকারের বিধান যেটি যুক্ত করেছে, সেখানে বলা হচ্ছে যে কমিশন আইনসভার মেয়াদ শেষ হওয়ার কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত এটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ। আচ্ছা, তাহলে ওনারা কেয়ারটেকারটাকে হয়তো মানে এন্ডোর্স করতেছে না। কেয়ারটেকার তো যেহেতু রাজনৈতিকভাবে একটা কিছুটা মীমাংসিত ইস্যু, তারপরেও সেটা যেহেতু টেম্পোরারি হয়েছিল, আমরাও যেটা মনে করি যে এখন এই ইলেকশন কেন্দ্রিক আমাদের কি ধরনের সরকার হবে সেই বিষয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। সেক্ষেত্রে হয়তো তারা ওই প্রস্তাবটা করেছে যে এটার নাম অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কিন্তু সেটা রাজনৈতিকভাবে সমঝোতায় পৌঁছাতে হবে যে এটা কেয়ারটেকার হবে না অন্তর্বর্তীকালীন সরকার হবে। আমি লোটন ভাইয়ের একটা কথা বিশেষ করে এটা বলতেই হবে, কারণ আপনারা নিশ্চয়ই ওই কিছু পুরানো ভিডিও স্ক্রল করলে এখন আসলে শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং মানুষ একটা ট্রমাটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে যায়, যে যখন দেখে যে একজন ছাত্রকে কিংবা একজন সাধারণ মানুষকে একেবারে ঠেকিয়ে গান মানে গুলি করা, কিংবা ওই এপিসি থেকে লাশ ফেলে দেওয়া, কিংবা আগুন ধরিয়ে দেওয়া, এরকম একটা বর্বর পরিস্থিতি এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যে একটা মৃত্যু উপত্যকা তৈরি করা হয়েছিল, এই উপত্যকা তৈরি হয়েছিল ক্ষমতায় থাকার জন্য। এটা কারা তৈরি করেছিল? হাসিনা এবং তার সহযোগীরা। শেখ হাসিনা এই আওয়ামী ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা সহযোগী ছিলেন এই 14 দল কিংবা জাতীয় পার্টি কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। বাংলাদেশের আজকের এই দেশের এই সংকটের পেছনে অন্যতম একটি দায়ী দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাংলাদেশের বর্তমানে নাই। এই ফ্যাসিবাদের গণহত্যার বিচার হলে জাতীয় পার্টি সেই বিচারের মুখোমুখি টুডে টুমোরো হবে। আমি তাকে একজন ছাত্র নেতা হিসেবে জানি, লেখালেখি করেন সেই হিসেবে জানি। আমি জাতীয় পার্টির কোনো নেতার সাথে আমি টক শোতে করি না, আমি আলোচনায় বসবো না। নীতিগত সিদ্ধান্ত, শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোসরদের সাথে কোনো আপোষ আমার জায়গা থেকে করবো। আমি একজন হতে পারি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমরা এটা করব না। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আজকে এই আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে আমরা সরকারের দিক থেকে তোড়জোড় দেখতে পাচ্ছি না। এই আন্দোলনের ফ্রন্ট ফাইটার হিসেবে পরিচিত ছাত্রদের মধ্যে ওই ধরনের আপনার কর্মসূচি বা তৎপরতা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও খুব বেশি তৎপরতা দেখতে পাচ্ছি না, কারণ ভাগ বাটোয়ারার রাজনীতিতে সবাই সমঝোতা করে চলতে চায়। আওয়ামী লীগকে নানান কারণে অনেকে রাজনীতিতে চায়। আমি আজকে একটা কথা বলে রাখলাম, এখন পর্যন্ত তো আমি প্রধান শক্তিশালী দলও না, বিরোধী দল না, সরকারি দলও না, কিন্তু আজকে যারা প্রধান দল, সেটা বলেন বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে কামব্যাক করে খেসারত দিতে হবে কিন্তু তাদেরকে। ফাঁসি দিয়েছে জামাতের নেতাদের, বিএনপি নেতারাও হয়েছে। খালেদা জিয়ার মতো মানুষ, যিনি এই বলা চলে যে ঘরের গৃহবধূ থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে বাংলাদেশের মানুষের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপির মতো একটা বৃহৎ দল, অনেকেই বলে যে জিয়াউর রহমান এই দলটাকে খুব বড় করে গিয়েছেন, জিয়াউর রহমান এই দলটাকে অন্যান্য জায়গায় নিয়ে গেছেন। না, আমি মনে করি খালেদা জিয়ার 90-এর আন্দোলনের ভূমিকা হচ্ছে, এবং এই রতন ভাইদের মতো যারা ছাত্রনেতা সেদিন খালেদা জিয়ার পাশে ছিলেন, তারা হচ্ছে এই দলকে তৃণমূল মানুষের কাছ পর্যন্ত নিয়ে গেছেন। অবশ্যই জিয়াউর রহমান একটা ভীষণ ছিল, তার এই স্বনির্ভর বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন ছিল, সেটাও মানুষকে টাচ করেছে, কিন্তু খালেদা জিয়ার ভূমিকাটা কোনো অংশে কিন্তু কম না। খালেদা জিয়া কিন্তু দুঃসময় দলের হাল ধরেছেন, তার মতো মানুষকে জেলে যেতে হয়েছে, শেষ পর্যন্ত নিজের লাইফটাকে বরবাদ করতে হয়েছে, যে এখন সুস্থ মানুষের জেলে ঢুকলেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না, অসুস্থ হয়ে চিকিৎসাটাও নেওয়ার অধিকার পান নাই। আওয়ামী লীগ যদি কাম ব্যাক করে এই খেসারত দেবে কিন্তু প্রথমে বিএনপি এবং জামাত। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে যারা নমনীয়তা দেখাবে তাদের কিন্তু ভুগতে হবে। আমাদের আফসোস হচ্ছে
আমরা ওইটার সাথে ভুগবো। কারণ এই আন্দোলনটা যেহেতু 2018 সালে আমরা শুরু করেছিলাম, এইবারও আন্দোলনের মধ্যেই জেলে আমরা গিয়েছিলাম, সেই জায়গা থেকে আমরা বলি যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা যেটা বলছিলেন ইনফরমালি জুন জুলাই কিংবা অগস্টের মধ্যে, এখন এগুলো সবাই বুঝে। জুন জুলাই বাংলাদেশের ইতিহাসে ইলেকশন হয় নাই, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মাঝে মাঝে বৃষ্টি হয়, কিছুটা ঝড়ঝাপটা হয়, নানান ধরনের আবহাওয়া প্রতিকূলে থাকে। 96 সালে একবার হয়েছিল। যারা বলছে তারাও কিন্তু ওইটা হিসাব করে বলছে যে আমরা জুন জুলাই অগস্ট বললো নির্বাচন ঠেকবে ডিসেম্বর নভেম্বরের দিকে। তো এখন আমিও মনে করি যে এই সরকার যদি চায় তারা স্থানীয় নির্বাচন করবে, সংস্কার করবে এবং ডিসেম্বরে নির্বাচন দেবে, সেটা সম্ভব। আমি শুরুর দিকে সবচেয়ে এই সরকারের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম যে এই সরকার সংস্কার প্রশ্নে যতদিন থাকবে আমরা ব্ল্যাঙ্ক চেক দেবো, ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার করুক। কিন্তু 5 মাসে তারা যেভাবে লেজে গোবর অবস্থা তৈরি করেছে, তাতে এখন মনে হচ্ছে যে তারা যত কালক্ষেপণ করবে দেশ ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, পলিটিক্যালি, ইন্টারন্যাশনালি তত ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আর্লি ইলেকশনটা এখন সময়ের দাবি, সেটা বিএনপি বলবে, জামাত বলবে, আমরাও বলবো, কিন্তু একই সাথে আমরা বলবো উইদাউট সংস্কার কোনো ইলেকশন হবে না। সংস্কার হতেই হবে, অন্তত মৌলিক সংস্কারগুলো। এবং সংস্কারের পূর্বে এই আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ এবং তার সহযোগীদেরকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম। অনেক দেশে যেখানে বিপ্লব হয়েছে, সেটা আপনি চে গুয়েভারার কথা বলেন, ধরে ধরে জিজ্ঞাসাবাদ করে গুলি করে মেরে ফেলেছে। তো এইখানে উচিত ছিল যে এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত এরকম কয়েক হাজার মানুষকে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা, কারণ যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। কারণ আজকে এই ফ্যাসিস্টদেরকে যেভাবে ভারত প্যাট্রোনাইজ করছে, দিল্লিতে একদিকে এখানে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়, ভিসা ক্যান্সেল করে আপনার সেখানে দিল্লি তার পাসপোর্টের মেয়াদ বাড়ায়। মানে তারা দেখাচ্ছে যে আমরা যত কথা বলি না কেন, দিল্লি তাদেরকে সাপোর্ট করছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয়, আজকে আমি নিউজে দেখলাম যে জাতিসংঘের একটা প্রতিনিধি দল এখানে আসছে, আমি ইনভাইটেড, যে তারা ইলেকশন অ্যাসেসমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে বসবে। সেখানে নাকি তারা আওয়ামী লীগের প্রতিনিধিদের খুঁজতেছে, তাদের সাথে মিটিং করবে। তার মানে এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, এখানে ওই যে যে লবিস্ট ফার্ম আপনার 2 মিলিয়ন দিয়ে নিয়োগ করেছেন, সেগুলো কাজ করতেছে। আওয়ামী লীগের পক্ষে ইন্টারন্যাশনাল লবিস্টরা নেমে গিয়েছেন। কাজে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তারা চাচ্ছে, কিংবা যে কোনো প্রক্রিয়ায় তারা বলছে যে মুজিব পরিবারের বাইরে একটা সংস্কারপন্থী আওয়ামী লীগ, ওই যে পন্থী আওয়ামী লীগ করেন না কেন, ওইটা হবে এখানে ভারতের সেবাদাস আওয়ামী লীগ, এবং ওইটা যখনই সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে। কাজে এই আওয়ামী লীগের বিনাশ এবং নির্মূলের প্রশ্নে আমাদেরকে একমত হতে হবে, একই সাথে আওয়ামী এই ফ্যাসিবাদের সহযোগীদের। কিন্তু দুঃখজনক এবং আমি খুব উদ্বিগ্ন, এর পক্ষে এখন পর্যন্ত রাজনৈতিক দল এবং এই যে যারা ছাত্র আন্দোলনের প্রমিথিউস, তারা দল গঠন নিয়ে ব্যস্ত আছে, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছে, এমপি হওয়া নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আওয়ামী লীগ নির্মূলের প্রশ্নে তারা নাই। তাদের জোরালো কর্মসূচি দেখতে পাচ্ছি না। জুলাই প্রোক্লামেশন যেমন দেওয়া দরকার, 72-এর সংবিধান যেমন বাতিল করা দরকার, তার আগে সবচেয়ে ওই গণজাগরণ মঞ্চের মতো শেখ হাসিনা সহ এই গণহত্যায় জড়িত কালপিটদের, অপরাধীদের ফাঁসি নিশ্চিত করার জন্য শাহবাগে জনতার মঞ্চ করা দরকার, সব দল মতের মানুষকে নিয়ে। কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে কবে ইলেকশন হবে, কবে এমপি হবো, কবে মন্ত্রী হবো, কবে মেয়র হবো, কবে চেয়ারে বসবে, এইগুলো নিয়ে। এটা যদি আমরা করি তাহলে 5 বছর পরেই কিন্তু আমাদের কপালে শনির দশা আছে। নুরুল হক নূর যেটি বলছিলেন, আমি রতন ভাই আর প্রশ্ন করতে চাই না, আপনি কেন রাজনৈতিক দলগুলো চুপ এইসব বিষয়ে? মানে ওনার প্রশ্নের মধ্যে বা কথার মধ্যে আমার কিছু কিছু প্রশ্ন আসছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে লুটন ভাইয়ের প্রতি আমি শতভাগ শ্রদ্ধাশীল। আমাদের ঢাকা শহরে আমরা একটু আমাদের বন্ধুবান্ধবের একটা বেজ মেনটেন করি। নূর ভাইয়ের একটা কথা আপনি শুনেছেন, আমি কিন্তু ওইটা আবেগতাড়িত হয়েছে। সেটা কি, যে জাতীয় পার্টির কাউকে নিয়ে কথা আমি বলবো না। সেইখানে একটা উদ্ধৃতি দিয়েছে মেসকাত শরীফের 4908-এর একটা হাদিস শরীফ, আমি সেখানে বলতে চাই। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তাহলে সে ইসলাম থেকে তার নাম খারিজ হয়ে যায়। এইখানে বলতেছি, যেই জালেমের সাথে, ফেসিস্টের সাথে এই ওনার জাতীয় পার্টি ছিল, অন্তপক্ষে কিছুদিন হইল বাই টোকেন অফ জাস্ট ঘৃণা আপনাদের রাজনীতির বাইরে থাকা উচিত। আমি শতভাগ, কারণ এই দলটা যদি শেষ মুহূর্তে কেউ যখন কখনো নির্বাচনে যায় নাই, ওই দিন যদি তারাও না যেত, ওই আমাকে অমুকে নিয়ে গেছে, ভারতের সুজাতা সিং বলেছে আমাকে ডিজিডিএফের ওই আকবর উঠাই নিয়ে গেছে, লেম এক্সকিউজ। আমরা রাজপথের সৈনিক ছিলাম, আমাদের মনস্তাত্ত্বিক যে একটা মনোবল,
এই জাতীয় পার্টির কারণে আমাদের ভেঙে গিয়েছিল হৃদয়, কিন্তু আমাদের খান খান। আমরা কিন্তু আন্দোলনের শক্তি যখন ছাত্র জনতা যখন লাশ পড়েছে, ওই লাশগুলোতে কিন্তু আমরা আবেগতাড়িত হয়েছি। আর আমি যদি ইমোশনালি কখনো যদি আমি মোটিভেটেড না হই, আমার রক্ত আমি কখনই কর্মী আমি কখনো দিতে যাব না। এই আমাদেরকে আন্দোলনকে বেগবান করতে এবং আন্দোলনকে আমাদের পিছনে ছুরিঘাত করার জন্য এই লোটন ভাইদের, যারা আমি অচিরেই মনে করবো ওনারা তবা টবা করে অন্তর্বাকে গণতান্ত্রিক ধারায়, ওনাদের বয়স আছে, আমরা চাই যে এই গণতান্ত্রিক ধারায় ওনারা চলে আসুক। আরেকটা কথা আমি বলতে, দলের শীর্ষ নেতা এই বিষয়ে তো ক্ষমাও চেয়েছেন যে তারা ছিলেন, কি কারণে ছিলেন, কেন ছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন জনগণের কাছে। ভাই ক্ষমা তো আমাদের এই সংগঠন আওয়ামী লীগও ক্ষমা চাইলে, আমার একটা আপনার মাধ্যমে বলি, ক্ষমা চায় না এখনো তাদের মধ্যে না আপনি ক্ষমা চাই নেই, যারা আওয়ামী লীগের ক্ষমার জন্য বৈশা দিচ্ছে যে ক্ষমা চাইলে ক্ষমা চাই তারা আসুক। এখন বলি 71-এর সময় তো তারা তো বারবার যে বলতেছে 71 সালের তাদের ভূমিকার জন্য তারা তো নিজেরও ক্ষমা চাই নাই, সুতরাং তারা আওয়ামী লীগের ক্ষমার জন্য এতক্ষণে ব্যতিব্যস্ত হবে। যদি ক্ষমার প্রসঙ্গই হয় তাহলে তো মনে হয় যে একদিন আমরা সবাইকে ক্ষমা করব, এই দিন একটা আমরা সমাবেশ করি, ক্ষমা সমাবেশ একটা আয়োজন করে দেই, তাহলে 71-এর ক্ষমা তারা চেয়ে নিবে, 90-এর ওনারা চেয়ে নিবে, আমরা একটা ক্ষমা দিবসের একটা আমরা সমাবেশ করতে পারি। নূর ভাই একটা প্রস্তাবনা থাকলো, আগামীকাল যখন যাবেন উপদেষ্টার কাছে এই ধরনের একটা প্রস্তাবনা। এখন পর্যন্ত মানুষ হসপিটালে কাতরাতে চিকিৎসা নিচ্ছে, আপনি ক্ষমার রাজনীতি এত তাড়াতাড়ি? ক্ষমা কাদেরকে করবেন? যারা মানবিক তাদেরকে মানবতা দেখেন, আর যারা জালেম, যাদের পয়সা চেক, বললো তো শেখ হাসিনা, এখন শেখ হাসিনা যা করেছে আপনারা দেখতেছেন তো, এই মাটি যাকে গছে নাই, শেখ মুজিবের কন্যা এই মাটিতে থাকতে পারে নাই, তার বংশ পরিক্রমায় এই দেশের মাটি আর আসবে না। বারবার আমার বেগম খালেদার জন্য উনি আবেগতাড়িত হয়েছেন। আমি খালেদা জিয়ার সৈনিক, তার হাতে গড়া, আমি খালেদা জিয়ার জন্য অশুবিসর্জন দেব, আমি আমার জীবন বাজি রাখবো। বাট গণতন্ত্র প্রেমিক একটা খালেদা জিয়ার জন্য নূর ভাইরা যে আবেগতাড়িত হইয়া একটা গণতন্ত্রের মানুষ কন্যা হিসাবে খালেদা জিয়াকে যে আপহোল্ড করে, তাকে তিলে তিলে নিঃস্ব করে দিয়েছে একটা, শুনেন বারবার আমি কথা বলি, একটা মুসলমান কখনো একটা স্বামী স্ত্রী বাবা মায়ের কখনো কিন্তু শেষ করতে চাই অর্থ লোপাট করে কিন্তু কখনো কিন্তু জান্নাত কামনা করে না। এই অপবাদে খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে আল্লাহ, দেখেছেন না? একজন জনগণের ভালোবাসা বরিত হয়ে আজকে লন্ডনে চিকিৎসায়, আর ওই লন্ডনের মাটিতে ওনার রক্ত টিউলিপ আজকে ওইখানে বেজ্জতির চরম শিখরে, জিল্লতির চরম শিখরে আল্লাহ তাআলা যে আছে আরেকবার প্রমাণিত হলো। লোটন ভাই আপনাকে স্বাগত, আপনাকে ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির ক্ষমা এই দেশবাসী সহযোগ করবে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করব। লোটন ভাই, আমি আসলে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা বিশেষ করে অন 11-এর সময় সবচেয়ে বেশি আলোচিত ছিল -2, একজন -2 যে প্রধানমন্ত্রী দুবারের বেশি নয় যে সংস্কার প্রস্তাবনা, এটি আসলে -2 সফল বাস্তবায়ন হবে কিনা? এখন বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাই বেশি, কেন হবে না? কিন্তু নেতৃত্বকে বাদ দিয়ে না তো, ফর্মুলাটা থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে খালেদা জিয়া আসুক, তারেক জিয়া আসুক। আর আওয়ামী লীগের কথা তো কখনো আপনারা যেটা বললেন ঠিকই আছে, আমরা তো আজকে লজ্জা পাওয়ার অবস্থা আছে, তো এই যে বলছেন এটাও তো খারাপ লাগে। হ্যাঁ, কারণ এখানে তো আমাদের কোনো কিছু না, দলের একটা অবস্থা ছিল, কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান কিন্তু বারবার ক্ষমা চেয়েছে যে আমাদের ভুলভ্রান্তি। জুলাইয়ের 1 জুলাই এবং 3 জুলাই পার্লামেন্টে কিন্তু উনি কিন্তু বক্তব্য দিয়েছে যে না, এই যে মুক্তি সেনাদেরকে যেভাবে মারা হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। গোলাম মোহাম্মদ কাদের বারবার বলছে, গাজীপুরের জনসভায় বারবার বলছে, আমি ছিলাম। হ্যাঁ, আমরা পারি নাই, নৈতিকভাবে আমরা হয়তো জোরালোভাবে সমর্থন দিতে পারি নাই যেটা স্টেটমেন্টের মাধ্যমে, কিন্তু আমরা কিন্তু সদল মিলে আমরা শহীদ মিনারে গেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমরা যাই না গুন্ডা সবাই গিয়েছি যে এটা হাসিনার পতন হোক, এটা আমরা সবাই চেয়েছি। হয়তো পারি নাই কখনো কখনো কিছু ব্যাপার হয়তো পারি না রাজনীতি করলে যেটা হয়। নূর ভাই, আই এম রিয়েলি সরি, আপনারা বলছেন লজ্জা লাগে, রতন ভাই বলছেন লজ্জা লাগে, তারপর বলবো যে মনে কিছু নিবেন না, পার্টির চেয়ারম্যান ক্ষমা চেয়ে। আলমগীর সিকদার লোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নুরুল হক নূর, আলোচনা শেষ করতে চাই, 1 মিনিট আছে সময়। এখন সংস্কার প্রস্তাবনা সবাই সংস্কারের পক্ষে, সফল বাস্তবায়ন চাই, সেটি কি সম্ভব কিনা? শেষে একটা নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা প্রধান উপদেষ্টা বলেছে এবং এইটি হচ্ছে আমাদের পথ, সংস্কার করতে হবে। তবে অবশ্যই সেটা
একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করে, বিশেষ করে এই মুহূর্তে কোনোভাবেই রাজনৈতিক বিভাজন আমাদের মধ্যে কাম্য নয়। কাজে সংস্কার করতে গিয়ে নির্বাচনের প্রশ্নে যেন বিভাজন তৈরি না হয়, এটা সরকারকে খেয়াল রাখতে হবে। এবং একই সাথে সরকারের 5 মাসে যা পারফরমেন্স, তাতে সত্যিকার অর্থে এখন যদি সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না এটার পক্ষে গণভোট করা হয়, শুরুর দিকে তো ধরেন বিএনপি, জামাত, সমস্ত দল বাম ডান সাপোর্ট করেছে, এখন সরকার 20% সাপোর্টও পাবে না। কেন 5 মাসে তারা এত সমর্থন লস করলো কেন? তাদের কার্যক্রমের যে দৃঢ় মন্থর গতি, তাদের কার্যক্রমের যে আপনার সমন্বয়হীনতা, এবং এই সরকারের এত সমর্থন, সেখানে তাদের যে গার্ডস, তাদের শক্ত ভূমিকা দেখার কথা ছিল, আমরা জানি না কোথায় তাদের দুর্বলতা। তো কাজেই সরকার যে কয়দিন ক্ষমতায় থাকুক, তাদের দুর্বলতা কাটিয়ে সবলভাবে দায়িত্ব পালন করুক, বাজার নিয়ন্ত্রণ করুক, মানুষের পালস বুঝুক, সেই অনুযায়ী ব্যবস্থা নিক, এটাই আমাদের কাছে। নুরুল হক নূর, কামরুজ্জামান রতন এবং আলমগীর শিকদার লটন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃ প্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গে থাকুন।